আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাসিনা পুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া। আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র। লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা। ইউক্রেনের হত্যা তালিকায় ফিফার প্রেসিডেন্ট। পবিত্র শবে বরাতেও ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের সমর্থনে স্টিকার লাগানোয় ২ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কলকাতায় বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও স্বৈরাচার আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন, জানিয়ে কলকাতার রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। জয় তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং তার মতে তা একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন। এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে। কেউ সরাসরি বক্তব্য দিয়েছে, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেসের নেতা সংবাদ মাধ্যমকে জানান, এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কলকাতার কোনো বই প্রকাশ অনুষ্ঠান বা জনসাধারণের সভায় হওয়া উচিত নয়। এমন মন্তব্য সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করা প্রতিটি মানুষের অধিকার এবং আমরা এখানে বিষয়টি নিয়ে সুস্থ আলোচনার পথ দেখতে চাই। বই প্রকাশ একটি সাহিত্যিক অনুষ্ঠানের বিষয়, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট থাকলে তা আলোচনার বিষয় হতে পারে। এদিকে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলেন, এ ধরনের রাজনৈতিক বক্তব্য এখানে সঠিক না হলেও সব মতামতই প্রকাশের অধিকার আছে। তবে পত্রিকা বা রাজনৈতিক দলগুলোর উচিত তাদের নিজস্ব কর্মসূচিতে এই ধরনের বিষয় তুলে ধরা। তার বক্তব্য, কলকাতার রাজনৈতিক কর্মীরা এই বক্তৃতা নিয়ে ইতোমধ্যেই নিজেদের মধ্যে তর্ক শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি তাদের একটি বিমানবাহী রণতরীর দিকে ধেয়ে আসছিল। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে আঞ্চলিক শক্তিগুলো কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে মঙ্গলবার এ ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর সুরক্ষার স্বার্থে ইরানি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, রণতরী থেকে একটি F-35C যুদ্ধবিমান ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায়। ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন রণতরীর দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছিল। মার্কিন সামরিক বাহিনীর দাবি, বারবার সতর্ক করা সত্ত্বেও ড্রোনটি রণতরীর দিকে আসা অব্যাহত রাখায় সেটি ভূপাতিত করা হয়। ভূপাতিত ড্রোনটি শাহেদ 139 মডেলের ছিল বলে শনাক্ত করেছে তারা। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা জানিয়েছে, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। গত এক দশক ধরে জিনতান শহরে অবস্থান করছিলেন সাইফ। ৫৩ বছর বয়সী সাইফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ উথমান। তবে হামলাকারী এবং হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। লিবিয়া কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেননি। লিবিয়ায় কখনো সরকারি পদে ছিলেন না সাইফ আল ইসলাম গাদ্দাফি। তবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত মুয়াম্মার গাদ্দাফির পর দ্বিতীয় শীর্ষ নেতা হিসাবে বিবেচনা করা হতো তাকে। সেই বছরই মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে তার শাসনের অবসান ঘটায় বিরোধীরা। সাইফ গাদ্দাফিকে ২০১১ সালে প্রথমে জিনতানে কারাবন্দী করা হয়, পরে ২০১৭ সালে তাকে মুক্তি দেওয়া হয়। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের শত্রু আখ্যা দিয়ে কথিত হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন। দেশটির অতি জাতীয়তাবাদী হিসেবে পরিচিত সরকারি ওয়েবসাইট মিরোদভোরেৎসের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাধারণত যারা ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিংবা দেশটির শত্রু হিসেবে বিবেচিত হন, তাদের ব্যক্তিগত তথ্য ও পরিচয় এই ওয়েবসাইটে নথিবদ্ধ করা হয়। মিরোদভোরেৎস তাদের ডেটাবেজে ইনফান্তিনো সম্পর্কে অভিযোগ করেছে যে তিনি রাশিয়ার প্রতি
পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের মানবিক ও বেসামরিক আগ্রাসন চালাচ্ছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। 2019 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে অর্ডার অব ফ্রেন্ডশিপ খেতাবে ভূষিত করেছিলেন, যা এই তালিকায় তার নাম অন্তর্ভুক্তির পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক ফুটবলে রুশ দলকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেন, রুশ ফুটবল টিমকে বয়কট করার ফলে ফুটবলের কোনো উন্নতি হয়নি, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে ঘৃণা ও হতাশা বাড়িয়ে দিয়েছে। তার এই মন্তব্যের পরই ইউক্রেনের রাজনীতিবিদরা ক্ষোভে ফেটে পড়েন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিগা এক কড়া বার্তায় ফিফা প্রেসিডেন্টকে নৈতিক আদর্শচ্যুত হিসেবে আখ্যায়িত করেছেন। মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র শবে বরাতে গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার সন্ধ্যায় এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হন। গাজার দক্ষিণ সীমান্তের রাফা ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু হওয়ার দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র 16 জন ফিলিস্তিনি রোগী ও তাদের স্বজনদের গাজা ছাড়ার অনুমতি দিয়েছে। এতে চিকিৎসা সহায়তার জন্য গাজা ছাড়ার উপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকার চিত্র ফুটে উঠেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত অন্তত 71,803 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও 1,71,575 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের পক্ষে ফ্রি প্যালেস্টাইন লেখা স্টিকার লাগানোর ঘটনায় ভারতের 2 ব্রিটিশ পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। রাজস্থান রাজ্যের আজমিরের বিভিন্ন স্থানে তারা ফিলিস্তিনের সমর্থনে স্টিকার লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাদের ভিসা বাতিল করে আনুষ্ঠানিকভাবে লিভ ইন্ডিয়া নোটিশ জারি করা হয়। ব্রিটিশ নাগরিক লুইস গ্যাব্রিয়েল ডি এবং তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে এসে পুষ্করে অবস্থান করছিলেন। গত 21 জানুয়ারি গোয়েন্দা বিভাগের তথ্য পায় যে এই দম্পতি আজমিরের বিভিন্ন জনসমাগম স্থলে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগাচ্ছেন। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র যাচাই করে গোয়েন্দারা তাদের শনাক্ত করেন। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের দাবি, তারা পর্যটক ভিসায় অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, যা ভিসার শর্তে সুস্পষ্ট লঙ্ঘন। পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয় এবং আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।